গিনির কথা শুনে চমকে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কিরণকান্তি কথা বলতে থাকে গীতার সাথে। আর তখনই গীতা বলে, কি করতে এসেছেন এখানে, কি করতে এসেছেন? কিরণকান্তি বলে, দেখো আমার পাস্ট রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। গীতা বলে, প্রেজেন্ট রিপোর্টও খুব একটা ভালো না। আমি তো শুনেছি আপনার ছেলের কেসে আপনি হেরে গিয়ে বাড়িতে মুখ লুকিয়ে বসে আছেন। ভোটের টিকিটটা পাবে কিনা সেটাও এখনো পর্যন্ত কোনো গ্যারান্টি নেই। কথাটা শোনার পরেই কিরণকান্তি প্রচণ্ড রেগে যায় আর বলে, এই তোমার সাহস হয় কি করে? হ্যাঁ, তুমি আমাকে এই সমস্ত কথা কেন বলছো? বলো কেন বলছো? গীতা বলে, বেশ করেছি, আমি যেটা ঠিক মনে করেছি সেটাই বলেছি। কেন আপনার বলা কথাগুলোই বলতে হবে বুঝি? কিরণকান্তি প্রচণ্ড রেগে যায় আর বলে, খবরদার বলছি, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, মুখ সামলে। গীতা বলে, মুখ সামলেই কথা বলছি। আমার মনে হয় না আমি এমন কিছু ভুল বলেছি। ভজন বলে, জানিস তো একটা কথা আছে, অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তোর অবস্থা কিন্তু তাই হচ্ছে। আর গীতা বলে, এই যে ভজন, আমি কি করতে পারি আর কি পারি না সেটা তো আপনি জেনেই গেছেন। তাই বলছি আগে থেকেই আমাকে হুমকি দিতে আসবেন না। যা পারবেন করে নেবেন। আমি তো আমার খেল দেখাবো কোর্টে, হুজুরের সামনে, আর আপনি বসে বসে সেটা দেখবেন। কৃপানকে নিয়ে আপনি উচ্চ আদালতে যাবেন তো যান, আপনি যেখানে খুশি যেতেই পারেন, কিন্তু চাইলেও আপনি কিছু করে উঠতে পারবেন না। আর তার ব্যবস্থা করব আমি, এই গীতা এলএলবি। আর এটা শোনার পর কিরণকান্তি এগিয়ে যায়। তখনই গীতা কিরণকান্তিকে হাত দিয়ে আটকে দেয় আর বলে, যান বেরোন, বেরোন বলছি, আপনি এখানে কোনোভাবেই থাকবেন না, বেরোন। বলেই কিরণকান্তিকে ঘাড় ধাক্কা দিয়ে রীতিমতো বের করে দেওয়ার মতন অবস্থা। তখনই কিরণকান্তি রেগে গিয়ে বলে, বড্ড বেশি ভুল করলে, হ্যাঁ বড্ড বেশি। এরপরে তোমার জন্য কি অপেক্ষা করছে দেখতে থাকো। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে ভজনকে আর বলে, ভজন তুমি কোথায় আছো? ভজন বলে, কেন স্যার, কি হয়েছে? তখনই স্যার বলে, শোনো, তোমাকে একটা দায়িত্ব দেব, তুমি যাও জাগৃতির সাথে গিয়ে স্বস্তিককে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, বুঝতে পেরেছো? ভজন তখন বলে, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। এরপরই ফোন কেটে দিয়ে গীতাকে বলে, ঘোড়ার আড়াই প্যাচ দিয়ে দিয়েছে অগ্নিজিৎ মুখার্জি। আর তখনই বারবার করে একটা কথাই বলতে থাকে গীতা, আমি ঘোড়া না, আমি রাজা, আমি মন্ত্রী, যারা কিনা ঘোড়ার পিঠে বসে দৌড়তে শুরু করে, বুঝতে পেরেছেন? আর তার মধ্যেই ভজন বলে, একদম বেশি বাড়াবাড়ি করিস না, তোকে মাত দেওয়ার সমস্ত অস্ত্র কিন্তু অলরেডি আমাদের কাছে আছে, কথাটা ভালো করে মনে রাখিস। গীতা বলে, আপনি ভালো করে কান খুলে শুনে রাখুন, এই গীতা কখনো পিছু হটতে শেখেনি আর শিখবেও না। এর মধ্যে কিরণকান্তি আর ভজনকে বাড়ি থেকে বার করে দেয় গীতা। আর অন্যদিকে গিনিকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে মেহেক আর বলে, সত্যি গিনি বৌদি, তোমাকে দেখতে কিন্তু আজকে দারুণ লাগছে, তোমার দিক থেকে মোটেই চোখ সরানো যাচ্ছে না, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এর মধ্যে জাগৃতি এসে বলে, শোন, আমি স্বস্তিককে হসপিটাল থেকে আনতে গেলাম, ঠিক আছে, তোরা কি আমাদের সাথে যাবি? আর গিনিকে এত সুন্দর সাজতে দেখে জাগৃতি প্রশ্ন করে, গিনি তুমি হঠাৎ করে এতটা সাজলে, কিছু আছে নাকি? গিনি তো খুব লজ্জা পেয়ে যায় আর বলে, মা, আজকে আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত, আমি আমি খুব খুশি আজকে। জাগৃতি বলে, কেন খুশি সেটাই তো জিজ্ঞেস করছি, কারণটা ঠিক কি? তখন গিনি বলে, আপনার বড় ছেলে আমাকে মেনে নিতে শিখেছে, ও বলেছে আমাকে ও ভালোবাসে, আই লাভ ইউ, আই লাভ ইউ বারবার বলেছে। তখন জাগৃতি বলে, কি বলছো, শুনে তো আমার খুবই ভালো লাগছে। অবশেষে আমার বড় ছেলে যে তোমাকে ভালোবাসার কথা বলেছে, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। গিনি বলে, হ্যাঁ মা, আজ কতগুলো দিন আমি অপেক্ষা করেছিলাম শুধু ওর মুখে শুনবো যে ও আমাকে ভালোবাসে, তাই আজকে আমি খুবই খুশি। জাগৃতি তখন বলে, তুমি যাবে তো আনতে, চলো, নাকি সাত্বিকের সাথে দেখা করতে যাবে? তখনই গিনি বলে, আমি যে সাত্বিকের সাথে দেখা করতে যাব মা, সেই জন্যই তো এত সুন্দর করে সেজেছি। তার মধ্যেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, তুমি কোথাও যাবে না, তুমি কোনোভাবেই সাত্বিকের সাথে দেখা করবে না গিনি। গিনি তখন বলে, কেন, সাত্বিকের সাথে আমি কেন দেখা করব না? ও তো আমার স্বামী বাবা। অগ্নিজিৎ মুখার্জি বলে, না তুমি দেখা করবে না। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না, আমি তো সেটাই বুঝতে পারছি না, যে তুমি এখনো এই কেসটা জিততে দেখোনি। এই কেসটা আগে আমি জিতবো, তারপর সব হবে। সাত্বিক এখনো এই বাড়িতে ফিরবে না। আর তুমি যদি ওর সাথে দেখা করতে যাও বা ওর সাথে কোনো রকমের যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু অগ্নিজিৎ মুখার্জিকে ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পারবে। এর মধ্যেই কাকিমণি বলে, একদম ঠিক বলেছে দাদা,
বাইরে যাওয়ার চেষ্টাও করো না, সাত্বিকের সাথে তুমি দেখা করবে না। জাগৃতি আর কিছু বলতে পারে না। এরপর গিনি খুব ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে। আর জাগৃতিরা বেরিয়ে গেছে স্বস্তিককে আনতে যাবে বলে। তার মধ্যেই মেহেক ফোন করেছে গীতাকে আর বলে, গিনি বৌদি তোমাকে কিছু বলবে, শোনো। গিনি তখন বলে, না না, আমি কিছু বলতে পারবো না, আমার সুখে যেন কারুর নজর না পড়ে। আর তখনই গীতা ভাবে, দিদি এই কথাটা কেন বললো? ওর সুখে নজর পড়বে মানে? আমি তো বুঝতে পারলাম না কি বলতে চাইলো ও আমাকে, যার জন্য এই কথাটা বললো। এর মধ্যেই তখনই গিনি খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি সাত্বিককে ভালোবাসি, আমি সাত্বিককে ছেড়ে আর থাকতে পারবো না, সাত্বিককে আমি এতটাই ভালোবেসে ফেলেছি। এদিকে কৃপান তো রয়েছে জেলের মধ্যে। কৃপানের সাথে দেখা করতে গেছে পদ্ম। আর কৃপানকে দেখে পদ্ম বলে, কেমন আছেন কৃপান দাদাবাবু? কৃপান তখন বলে, তুই তুই এখানে কি করতে এসেছিস? কথা বলছিস না কেন? তুই এখানে কি করতে এসেছিস? তখন পদ্ম বলে, আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে বলেছিলেন আমি নাকি আপনার স্ত্রী, আর আপনি নাকি আমার স্বামী হন। আমি আপনার কথা বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম আপনাকে, খুব ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এখন এখন আমি কষ্ট পাচ্ছি সব থেকে বেশি। আপনি তো নিজের লক্ষ্যে পৌঁছেই গেছেন, আমাকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন তো? কেন কষ্ট দিলেন? আমি তো আপনার জীবনে আসতে চাইনি, বরং আপনি আমাকে নিয়ে টানাটানি করেছেন। আপনি আমার জীবনটাকে নতুন করে সাজাতে চেয়েছিলেন। জানি সবটাই মিথ্যে ছিল, কিন্তু সেই মিথ্যেগুলোকেই তো আমি সত্যি বলে ভাবতে শুরু করেছিলাম। আমার এখন কান্না পাচ্ছে, কারণ আমি আপনাকে, আপনার পুরো পরিবারকে ভালোবেসে ফেলেছিলাম। স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, নতুন নতুন স্বপ্ন, জীবনটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম। সেটা কি আমি খুব ভুল করে ফেলেছিলাম কৃপান দাদাবাবু? কৃপান মনে মনে ভাবে, বাবা, পদ্ম আমাকে ভালোবেসে ফেলেছে, বাড়ির একটা কাজের মেয়ে আমাকে ভালোবেসে ফেলেছে, ভাবা যায়? এরপরেই কৃপানকে পদ্ম বলে, বলুন, চুপ করে থাকবেন না, আপনি বলুন, আপনি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারেন না কৃপান দাদাবাবু। যেই ভালোবাসাটা আমি আপনাকে দিয়েছি, আপনি পারলেন না তার কিছু ভাগ আমাকে ফিরিয়ে দিতে? আপনি কেন আমাকে ভালোবাসতে পারলেন না? তাহলে কেন এই নাটকগুলো করলেন? পদ্ম যে কৃপানকে ভালোবেসে ফেলেছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এর মধ্যেই গীতা চলে গেছে থানায়, বড়বাবুর সাথে কথা বলতে থাকে। তখনই চলে এসেছে চন্দ্রনাথ বাগিচ, সেই দেবরূপার হত্যাকাণ্ডটাকে নিয়ে কথা বলতে এসেছে। আর বলে, গীতা, আমি তো শুনলাম কিছুদিন পরেই আমার মেয়ের কোর্টে হিয়ারিং করেছে, ডেট পাওয়া গেছে, আমার জামাই শাস্তি পাবে তো? গীতা বলে, অবশ্যই পাবে। আপনার জামাই যদি শাস্তি না পায় তাহলে আর কি করে হবে? আপনার মেয়েকে যেভাবে মেরেছে আপনার জামাই, তার জন্য ওর জন্য তো অনেক বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে। আর ওকে যদি আমি শাস্তি দিতে না পারি তাহলে আমার নামও গীতা না। অফিসার তখন বলে, হয়ে গেছে, বলে দিয়েছে কিন্তু যে ও শাস্তি পাবেই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। গীতাও প্ল্যান করতে থাকে আর সমস্ত পরিকল্পনা করতে থাকে যে হত্যাকাণ্ডটাকে যেভাবে ঘটিয়েছিল ওই ক্ষিতীশবাবু, ক্ষিতীশের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। আর অনেকটাই এগিয়ে গেছে, সেই সব নিয়ে গীতা ভাবনা চিন্তা করতে থাকে।